পিটপিট করে চোখ খুলতেই মাইসা অনুভব করে তাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। ঘুটঘুটে অন্ধকার রুমটা, কোথায় থেকে একটুও আলো বাতাস আসার জো নেই এই রুমে। হাত নাড়াতে যেতেই ব্যথা অনুভব করে। প্রচণ্ড শক্ত করে বেঁধে রাখাতে ব্যথা হয়ে গিয়েছে হাত জোড়া। পা নাড়াতে অনুভব করে পা দুটো বেঁধে রাখা হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে মাইসা। মৃত্যুর জন্য সময় গুনতে থাকে। এখান থেকে সে বেঁচে ফিরতে পারবে না, এইটুকু সে বুঝে গিয়েছে। বাঁচিয়ে ফেরত পাঠানোর জন্য তো তাকে এত কৌশলে এখানে বন্দি করা হয়নি। আশ্চর্যজনক বিষয় হলো মাইসার কান্না পাচ্ছে না, একটুও ভয় করছে না মরে যাবে বলে। হ্যাঁ, একটু আফসোস হচ্ছে পেটে থাকা নিষ্পাপ অংশটার জন্য, যাকে দুনিয়ার আলো দেখাতে ব্যর্থ মাইসা। নিয়তি বড্ডই নিষ্ঠুর। মনে মনে নিজের ভাগ্য নিয়ে আফসোস করার মুহূর্তেই অনুভব করে রুমের দরজাটা খুলে যাচ্ছে। এক ফালি আলো এসে ছুঁয়ে দেয় মাইসার গা। চোখ দুটো বন্ধ করে ফেলে মাইসা। সকাল হয়ে গিয়েছে। সকাল না হলে এত আলো আসতো না নিশ্চয়। কালো পোশাক পরা একজন রুমে ঢুকে পড়ে। পরপর আবারও দরজা বন্ধ হয়ে যায়। মাইসা চোখ খুলে অবয়নটা মাইসার মুখোমুখি বসে পড়ে, হাঁটু মুড়ে। লোকটার ঘন ঘন ত্যাগ করা নিঃশ্বাস মাইসা অনুভব করতে পারছে বেশ। মেরে ফেলতে চাও আমায়? সুধায় মাইসা। লোকটা জবাব দেয় না। মাইসার হাতের ওপর হাত রাখে। মাইসা তাচ্ছিল্যের হাসি হাসে। আমার নিঃশ্বাস কেড়ে নিয়ে যদি তুমি শান্তিতে শ্বাস টানতে পারো, তাহলে আমার তোমার প্রতি কোনো অভিযোগ থাকবে না। কিন্তু আমায় মারতে যদি তোমার হাত কাঁপে, তাহলে আমার অভিশাপে সারা জীবন দাঁড়াতে দাঁড়াতে বাঁচবে তুমি। মাইসার সুরে ক্রোধ স্পষ্ট। লোকটা অবাক হয়, চেপে ধরে মাইসার গাল। অন্য হাতে চুলগুলো মুঠো করে ধরে ফেলে। ব্যথায় কুকিয়ে ওঠে মাইসা। চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। লোকটা দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোকে মেরে আমি কুকুর দিয়ে খাওয়াবো, তোর লাশ। মাইসা কথা বলার চেষ্টা করে, কিন্তু 2 ঠোঁট এক করতে পারে না। এতটাই শক্ত করে লোকটা চেপে রেখেছে মাইসার মুখখানা। হঠাৎ লোকটার ফোন বেজে ওঠে। বিরক্তি দিতে চোখ মুখ কুঁচকে ফেলে সে। মাইসাকে ছেড়ে দেয়। ফোনটা পকেট থেকে বের করতেই ফোনের আলোতে পুরনো একটা আলমারি দেখতে পায় মাইসা। আন্দাজ করতে পারে তাকে ঠিক কোথায় আটকে রাখা হয়েছে। হাসি ফুটে ওঠে মাইসার ঠোঁটের কোণায়। লোকটা ফোন রিসিভ করে। কানে দিতেই মাইসা চেঁচিয়ে বলে ওঠে, রিয়াদ, আমাকে এতিমখানার পেছনের ভাঙা গোডাউনে আটকে রাখা হয়েছে। তুমি পুলিশ নিয়ে চলে এসো। লোকটা আন্দাজও করতে পারেনি মাইসা এমন একটা কাজ করবে। ভ্যাবাচাকা খেয়ে যায় সে। ফোনের ওপাশে রিয়াদ ছিল, এটা মাইসা জানলো কি করে? পরপর ফোনটা কেটে যায়। মাইসা হেসে ফেলে, মরবো আমি, তবে এখন নয়। তোমার গল্প শেষ করব তারপরে। ফোনটা পকেটে পুড়ে তেড়ে এসে গলা চিপে ধরে মাইসার। ভেবেছিল একটু রহে সয়ে মারবে, কিন্তু এই মেয়ে ভারী ধড়িবাজ। একে বাঁচিয়ে রাখা মানেই নিজের বিপদ। দম বন্ধ হয়ে আসছে মাইসার। চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। হাত পা বাঁধা থাকাতে নিজেকে বাঁচানোর জন্য একটুও নড়াচড়া করতে পারছে না। মাইসা নামক অভাগীর গল্পটা বুঝি আজকেই শেষ হয়ে গেল। প্রতিশোধ নেওয়া হলো না, কিছু মানুষকে শাস্তি দেওয়া হলো না। নিরীহ মানুষই বুঝি সব সময় শাস্তি পায়, আর দোষীরা পার পেয়ে যায়। দুনিয়া নামক জেলখানা থেকে বুঝি মাইসা নামক অপরাধীর নামটা মুছে গেল। সুমাইয়ার দ্বিতীয় স্বামী ইয়াসিন, নারী পাচারকারীর লিডার। সেদিন তার সাথে যুক্ত হয়েছে 10 বছর আগে। নিজের মেয়েকে প্রথম স্বামীর থেকে ছাড়িয়ে ইয়াসিনের সাথে বিয়ে দিয়েছিলেন শিরিন। কারণ ইয়াসিন বলেছিল শিরিনকে লিডার বানাবে এবং টাকার ভাগ বেশি দিবে। 2 দিনও সংসার করেনি সুমাইয়া। ইয়াসিনের কিছু তথ্য জোগাড় করে তার বাড়ি থেকে চলে এসেছিল এবং শিরিনকে বলেছিল তাকে এই বাড়িতে যাওয়ার জন্য জোর করলে সব তথ্য পুলিশকে জানিয়ে দিবে। ভয় পেয়ে মেয়েকে জোর করেননি শিরিন। সকালে ঘুম থেকে উঠে নিজের পাশে সিহাবকে পায়নি ইভা। সিহাবের জামা কাপড় এখনও পড়ে আছে ফ্লোরে। ইভার শাড়িটাও পড়ে আছে। শরীরে ব্যথা অনুভব করছে ইভা, অথচ এটা তাদের প্রথম মিলন নয়। গতকাল রাতে অন্যরকম এক সিহাবকে আবিষ্কার করেছে ইভা, যে সিহাবের শুধু শরীরটাই প্রয়োজন। নরক যন্ত্রণা অনুভব করিয়েছে ইভাকে। এক রাতে মানুষ পাল্টে যায়। বিয়ের আগের দিন পর্যন্ত সিহাব তো অন্যরকম ছিল।
হঠাৎ এতটা পরিবর্তন কেন হয়ে গেল? কান্না পাচ্ছে ইভার। এ কোন নরকে এসে পড়ল? তখনই শিরিনের গলা শুনতে পায় ইভা উচ্চস্বরে ডাকছে এবং দরজা ধাক্কাচ্ছে। ইভা, উঠেছ? ফ্রেশ হয়ে এসো, কথা আছে। শুকনো ঢোক গিলে ইভা চাদর পেঁচিয়ে বাথরুমে ছুটে। নিজের ইচ্ছে এই নরকে এসেছে ও। শিরিন বিরক্ত হয়, ইভা কেন আসছে না? মনে মনে নতুন ছক কষে ফেলেছে শিরিন। ইভার সাথেও সে গেম খেলতে চলেছে। দুয়ারে দুঃখ হানা দিলে প্রতিটা জীব মৃত্যু কামনা করে, অথচ তারা চিন্তা করে না মৃত্যু ঠিক কতটা যন্ত্রণাদায়ক। মৃত্যুর দুয়ার হতে ফিরে আসা মানুষটি অনুভব করতে পারে মৃত্যুর যন্ত্রণা, যেমন আজকে মাইসা করছে। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে গিয়েছে সে। বাঁধা হাত পা ছটপট করতে গিয়ে রশি আরও শক্ত হয়ে গিয়েছে। বা পায়ের অনেকটা অংশ কেটেও গিয়েছে। জীবনে অনেক কষ্ট পেয়েছে মাইসা। চিৎকার করে কেঁদেছে অনেক। মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে, কিন্তু আজকে অনুভব করতে পারছে সেটা কোনো কষ্টই ছিল না। সেটা ছিল ক্ষণিকের মন খারাপ। যেই মুহূর্তে মাইসা মৃত্যুকে বরণ নিচ্ছিল, ভেজা আঁখি পল্লব বন্ধ করে নিঃশ্বাস বেরিয়ে যাওয়ার অপেক্ষা করছিল, সেই মুহূর্তেই দমকা হাওয়ার মতো উপস্থিত হয় রিয়াদ। লোকটাকে মাইসার থেকে ছাড়িয়ে নিয়ে এলো পাথারি মারতে থাকে। ছাড়া পেথে মাইসা হাঁ করে ঘন ঘন শ্বাস টানতে থাকে। কাশি উঠে যায়। কাশতে কাশতে মুখে রক্ত চলে আসে। তাকিয়ে থাকা দায় হয়ে পড়েছে। নজর জোড়া বন্ধ করার আগেই ঠোঁট নাড়িয়ে রিয়াদকে বলতে চাচ্ছিল, ওকে মেরো না, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হয় না, বেরিয়ে আসে রক্ত। অনেকটা চেষ্টা করেও রিয়াদকে মারতে না করতে পারে না মাইসা। নির্লজ্জ মাইসা। যে মানুষটা তার প্রাণ কেড়ে নিচ্ছিল, সেই মানুষটার আঘাতে তার ভেতরটা ফেটে যাচ্ছে। রিয়াদ থামে না, মারতেই থাকে। শক্তপোক্ত রিয়াদের সাথে পেরে ওঠে না সিহাব। একটা আঘাতও ফেরত দিতে পারে না রিয়াদকে। মারতে মারতে ক্লান্ত হয়ে থামে রিয়াদ। হাঁটু ভাঁজ করে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। ফ্লোরে নিস্তেজ হয়ে পড়ে আছে সিহাব। রিয়াদ পেছনে ফিরে, বুকের ভেতরটা কেঁপে ওঠে তার। শিরিন বেগম 30 জন মেয়ের কন্ট্যাক্ট নিয়েছে, কিন্তু 29 জন মেয়ে জোগাড় করতে পেরেছে। শিরিনের পরিকল্পনা এই একটা মেয়ের জায়গা ইভাকে দিয়ে দিবে। দেখতে বেশ সুন্দরী ইভা, তারাও পছন্দ করে নিবে। ইভা নিজেকে গুটিয়ে মাথায় ঘোমটা টেনে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে মজিবুর বসে খবরের কাগজে নজর বোলাচ্ছে। মানুষটার চোখের কোণায় পানি চিকচিক করছে। আশ্চর্যজনকভাবে ইভার ভীষণ খারাপ লাগছে। ছোটবেলা থেকে ইভা তার খালামণির স্বভাবের সাথে পরিচিত। সে জানে সবটা। সব সময় খালামণিকে উৎসাহ দিয়ে এসেছে। এক মুহূর্তের জন্য মনে হয়নি তার খালামণি ভুল করছে। এমনকি সুমাইয়ার তৃতীয় বিয়ে দিয়েছিল ইভা চক্রান্ত করে। সুমাইয়া এবং সোহেলের বিচ্ছেদের ইভারও হাত রয়েছে। ইভার চাচাতো ভাই রকিবের সাথে সুমাইয়ার তৃতীয় বিয়ে হয়। ঘুমন্ত সুমাইয়ার রুমে রকিবকে পাঠিয়েছিল ইভা, এবং পরে লোক জড়ো করে সুমাইয়াকে বদনাম দিয়ে বিয়ে দিয়েছিল। এতে অবশ্যই শিরিনেরও হাত রয়েছে। দীর্ঘশ্বাস ফেলে ইভা। এগিয়ে গিয়ে মজিবুরের পাশে বসে। বাবা, সিহাব কল করেছিল, কোথায় গেছে? জবাব দেয় না মজিবুর। প্রয়োজন মনে করে না। ইভা হতাশ হয়। তাকিয়ে থাকে মজিবুরের মুখের দিকে। নিঃসন্দেহ লোকটা ভালো মানুষ। সুন্দর একটা সংসার উনিও ডিজার্ভ করে। বাবা, আমি জানি আমি অনেক অন্যায় করেছি। আমি সত্যি রিয়েলাইজ করতে পারছি কতটা খারাপ কাজ করেছি আমি। সব ভুলে ভালোভাবে বাঁচতে চাই আমি। তাচ্ছিলের হাসি হাসে মজিবুর। অন্যের সংসার নষ্ট করে এই মেয়ে ভালোভাবে বাঁচবে? আল্লাহ সহ্য করবে? আল্লাহ তোমার মঙ্গল করুক বলে মজিবুর পেপারে মনোযোগ দেয়। ইভা খানিকটা অপমানিত বোধ করে। মাথা নিচু করে উঠে দাঁড়ায়। পিট পিট করে চোখ খুলতেই মাইসা নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। যাক, তাহলে বেঁচে গিয়েছি। দীর্ঘশ্বাস ফেলে মাথা ঘোরাতেই কপালে ভাঁজ পড়ে মাইসার। কারণ রিয়াদ তার হাত ধরে ঘুমিয়ে আছে। 2 বার হাত ছাড়ানোর চেষ্টা করে মাইসা, কিন্তু পারে না। শক্তি দিয়ে হাত ছাড়িয়ে নিতে মন সায় দিচ্ছে না। লোকটা ঘুমাকে একটু। মুখখানা দেখে আন্দাজ করা যাচ্ছে ভীষণ ক্লান্ত সে। মনে মনে মাইসা সিদ্ধান্ত নিয়ে ফেলে, অনেকটা দূরে চলে যেতে হবে। এই শহরে আর না। এই শহরের স্বার্থপর মানুষগুলো তাকে বাঁচতে দিবে না।
কিন্তু মাইসাকে বাঁচতে হবে, নিজের জন্য না হোক, যে আসছে তার জন্য হলেও তাকে বাঁচতে হবে। বাঁচতে হলে মায়া কমাতে হবে। মায়া খুব বাজে একটা রোগ, যা একটা জীবিত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এইসব ভাবনার মাঝেই রিয়াদ জেগে ওঠে, মাইসার হাত ছেড়ে দেয়, যেন সে না জেনে ভুল করে ফেলেছে। হাঁসফাঁস করতে থাকে। মাইসা গভীর দৃষ্টিতে দেখে রিয়াদকে। ভেরি ভেরি সরি, নেক্সট আর কখনো এমন হবে না। ট্রাস্ট মি, আমি ইচ্ছে করে করিনি। মানে কখন কিভাবে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমের ঘোরেই বোধহয়। ক্ষমা চেয়ে মাথা নিচু করে বলে রিয়াদ। মাইসা জবাব দেয় না, চুপচাপ রিয়াদের মুখের দিকে তাকিয়ে থাকে। মাইসার থেকে জবাব না পেয়ে রিয়াদ ঠিক আন্দাজ করতে পারে না মাইসা রেগে আছে কি না। তবে মাইসার সাথে কথা বলা জরুরি, তাই অনেকটাই অস্বস্তি নিয়েও মনির কথা বলার জন্য প্রস্তুতি নেয়। জীবনে এই প্রথমবার নার্ভাস হচ্ছে রিয়াদ। হাত পা বোধহয় মৃদু কাঁপছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করে, মাইসা শুনো, পৃথিবীতে বেঁচে থাকা সহজ বিষয় নয়। আর তুমি এখন একা নও, তোমার মধ্যে আরও একটা প্রাণ বেড়ে উঠছে। তুমি কিন্তু তাকে একা কখনোই সুস্থভাবে পৃথিবীতে আলো দেখাতে পারবে না। তোমার কারোর সাহায্যর দরকার। তোমার বর বা পরিবার কেউ কিন্তু তোমার সাহায্য করবে না। তারা সুযোগ পেলেই তোমার ক্ষতি করে দিবে। আই অ্যাম সরি, আমি তাদের দুর্নাম করছি না, জাস্ট তোমায় বোঝাচ্ছি। তুমি আমায় বন্ধু ভাববে, আমার পাপাকে বিশ্বাস করবে, আমাদের সাথে থেকে তোমার বেবিটাকে সুস্থভাবে দুনিয়াতে আনবে। কথা দিচ্ছি কখনোই তোমার সুযোগ নিতে চাইবো না, তোমায় বিয়ে করতে চাইবো না। এই ভয়টা পেও না। রিয়াদ থামতেই মাইসা ভাঙা গলায় বলে ওঠে, আমায় অনেকটা দূরে নিয়ে যাবে রিয়াদ, যেখানে আমার অতীত আমাকে তাড়া করবে না, যেখানে আমি শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো, যেখানে নির্ভয়ে দুই পা চলতে পারবো, প্রাণ খুলে একটু হাসতে পারবো। পারবে? কালো গোলাপ বরাবরই মাইসার পছন্দ। সিহাবকে কত বলতো, আমাদের যখন নতুন বাড়ি হবে সেই বাড়ির সামনে খানিকটা জায়গা জুড়ে কালো গোলাপ চাষ করব। বাগান আমার একখানা। আমি গধূলি বিকেলে হাতে চায়ের কাপ নিয়ে বাগানের মাঝখানে বসে গধূলি উপভোগ করব। আজকে মাইসা যে বাড়িতে পা রাখছে সেই বাড়ির সামনে বিশাল বড় জায়গা জুড়ে কালো গোলাপের বাগান, বাগানের মাঝখানে দোলনা। মাইসা স্বপ্ন সাজিয়েছিল তাদের যখন নিজের বাড়ি হবে তখন সাদা এবং নীল রং দিয়ে দেওয়াল রাঙাবে, এবং এই বাড়ির দেওয়ালও সাদা এবং নীল রং দিয়ে রাঙানো। গাড়ি থেকে নেমে মাইসা শুধু চারিদিকে তাকিয়ে দেখছে। স্বপ্ন নাকি বাস্তব এটাই চিন্তা করছে, আবার এটাও ভয় পাচ্ছে। এই সুখ নিয়ে কি একটুখানি সুখের হদিস পাবে? সুখ কি এবার ধরা দিবে, নাকি অভাগীর কপালে সুখ লেখা নেই? দাঁড়িয়ে পড়লে যে, চলো। রিয়াদ মাইসার পাশে এসে দাঁড়িয়ে বলে। মাইসা ঘাড় বাঁকিয়ে এক পলক তাকায় মাইসা রিয়াদের পানে। 4.5 ঘন্টা জার্নি করে তারা এখানে এসেছে। এই জায়গার নাম কি জানা নেই মাইসার, শুধুমাত্র রিয়াদের ভরসায় চলে এসেছে। রিয়াদকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেছে। জানা নেই রিয়াদ ভরসার দাম দিতে পারবে কিনা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মাইসার মনে হয়েছে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করে দেখি, ঠকলে ধরে নিবে নিয়তির লিখন। এটাই আমাদের বাড়ি। ঢাকাতে পাপার ব্যবসায়ের জন্য থাকতে হয়। গতকাল মাম্মাম এবং বোন চলে এসেছে, আজকে আমরা চলে আসলাম। এখন থেকে এখানেই থাকবো আমরা। মাইসা মৃদু হেসে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। পায়ের ব্যথাটা এখনও তাজা, কাটা জায়গায় ব্যান্ডেজ লাগানো হয়েছে। রিয়াদের ইচ্ছা করছিল মাইসার নরম তুলতুলে হাতখানা ধরে 2 পা এগিয়ে দিতে, এতে বোধহয় মেয়েটার কষ্ট একটু কমতো। রিয়াদের সাপোর্টে একটুখানি শান্তিতে হাঁটতে পারত, কিন্তু অধিকার নেই। হাঁটতে হাঁটতে একখানা কালো গোলাপও ছিঁড়ে নেয় মাইসা, কানের পিঠে গুজেও ফেলে। মনটা আজকে তার বেশ ফুরফুরে, ভীষণ ভালো লাগছে। মনের কোণে সুখ উকি দিয়েছে, প্রশান্তি দিতে বুকটা ভরে আসছে। এত সুখ কেন লাগছে? বদ্ধ পরিবেশ থেকে মুক্তি পেয়েছে বলে হবে হয়তো। রিয়াদকে দেখে মুগ্ধ হয়। মেন দরজার সামনে লেখা সুখনীর। এটা কি সুখের রাজ্য? মনের মধ্যে প্রশ্ন জাগে মাইসার। ইচ্ছে করে রিয়াদকে শুধাতে, কিন্তু চেপে যায়। রিয়াদ কলিং বেল চাপে, সাথে সাথে দরজা খুলে যায়। হাসি মুখে দাঁড়িয়ে আয়রা মাইসাকে দেখে জাপটে জড়িয়ে ধরে। তুমি এসেছ? আমার সাথে থাকবে? আমার রুমে কিন্তু থাকবে, একসাথে ঘুমাবো দুইজন।
গল্পও করব, ঠিক আছে? মুচকি হাসে মাইসা, হাত বুলিয়ে দেয় আয়রার মাথায়। ঠিক আছে, থাকবো। আয়রা ছাড়ে মাইসাকে, হাত ধরে টেনে ভেতরে ঢুকায়। মাম্মাম দেখো না, আপা এসেছে। রেহানা বেগম খুন্তি হাতে বেরিয়ে আসে। মাইসা তাকিয়ে থাকে। ভীষণ সুন্দরী মহিলা, ওনার দুটো ছেলে মেয়ে আছে বোঝাই মুশকিল। অমায়িক হাসি মহিলার। তিনি মাইসার সামনে দাঁড়িয়ে একগাল হেসে মাথায় হাত বুলিয়ে দেয়। মাশাআল্লাহ মা, তুমি অনেক সুন্দর। জবাবে মাইসা সালাম দেয়। তিনি সালাম ফিরিয়ে বলেন, আয়রা, মাইসাকে ওর রুমে নিয়ে যাও, ওর রেস্ট প্রয়োজন। আয়রা মায়ের কথা মতো মাইসার হাত ধরে তাকে নিয়ে চলে যায়। মাইসা রুমে ঢুকতেই রেহানা বেগম এগিয়ে গিয়ে রিয়াদের মুখোমুখি দাঁড়ায়। মেয়েটাকে আমি ততক্ষণই যত্ন করব যতক্ষণ সে শুধুমাত্র আশ্রিতা থাকবে। এর বাইরে একটু গন্ডগোল দেখলে হয় আমি মরবো নয়তো মেয়েটাকে মারবো, বলেই তিনি চলে যায়। রিয়াদ অসহায় চোখে তাকিয়ে থাকে মায়ের চলে যাওয়ার দিকে। অনুভূতি বুঝি কেউ বোঝে না। সিহাবের খোঁজ পাওয়া গিয়েছে 2 দিন পরে। এই 2 দিনে ইভা পাগলের মতো খুঁজেছে সিহাবকে। সিরিন কিছুতে ইভাকে হাতের নাগালে পায়নি। কিডন্যাপ করানোর জন্য লোকও লাগিয়েছে, কিন্তু কোনো ফায়সালা তারা করতে পারেনি। মনে মনে বেশ চটে আছে সিরিন। ইভাকে হাতের নাগালে পেলে মনের খাইশ মিটিয়ে আগে মারবে, তারপর অন্য কথা। হাসপাতালের বেডে অবচেতন অবস্থায় পড়ে আছে সিহাব। জ্ঞান ফেরেনি তার। এই 2 দিন একটা হাত ভেঙে গিয়েছে, মুখের অবস্থা ভয়াবহ। একটা পাশ পুড়ে গিয়েছে, মনে হচ্ছে গরম তেল ঢেলে দেওয়া হয়েছিল তার মুখে। ইভা স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে সিহাবের দিকে। গধূলি বিকেল, হাতে চায়ের কাপ নিয়ে বাগানের সেই দোলনায় বসে আছে মাইসা। মনটা তার বেশ ফুরফুরে। এই বাড়ির মানুষগুলো অসম্ভব ভালো। সত্যি এটা শুকনির। কয়েক ঘন্টা এখানে এসেছে, তাতেই হৃদয় শীতল হয়ে উঠেছে। চায়ের কাপে শেষ চুমুকটা দিতেই হঠাৎ করে মাথা ঘুরে ওঠে। সুন্দর একটা জীবন সব মেয়েই আশা করে। ভালোভাবে 2 দিন বাঁচবে, স্বামী সন্তান নিয়ে 2টো দিন সুখে থাকবে, এটাই তো কামনা করে সকল নারী। মাইসাও তেমনটাই চেয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে ভালো থাকতে পারেনি, সুখের নাগাল পায়নি। জন্ম থেকেই দুঃখের সাথে বসবাস করে আসছে। অবশেষে হয়তো সুখের দেখা পেল। এই যে এই বাড়ির মানুষগুলো কি সুন্দর আগলে রাখছে মাইসাকে। রেহানা বেগম মেয়ের মতো ভালোবাসা দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, মাথায় তেল দিয়ে দিচ্ছে, সময় মতো ওষুধ দিচ্ছে, নিজ দায়িত্বে মাইসাকে সুখের রাজ্যে ঘুরিয়ে আনছে। আমিনুল ইসলাম অফিস থেকে বাসায় ফেরার সময় মাইসা এবং আয়রার জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে। বিকেলে ওদের নিয়ে ঘুরতে বের হয়। শুধু রিয়াদের সাথেই মাইসার দূরত্ব। রিয়াদ খুব একটা আসে না মাইসার আশেপাশে। দেখা হয়ে গেলেও কথা বলে না তেমন। মাইসা শুধু হাসে। মায়ের কড়া শাসনে সে মাইসার কাছে আসছে না, এটা ভালোই জানে মাইসা। আজকে শুক্রবার, অফিস বন্ধ। মাইসার এই বাড়িতে আসার 6 দিন হলো। রেহেনা বেগমের কাজ বেশি, সে রান্না করায় ব্যস্ত। মাইসা গুটি গুটি পায়ে এগিয়ে যায় রান্নাঘরে। আন্টি, আমি সাহায্য করব? রেহেনা বেগম তরকারি কাটায় মনোযোগ দিয়ে কড়া গলায় জবাব দেয়, কোনো দরকার নেই, ওখানে দুধ রেখেছি, চুপচাপ খেয়ে রেস্ট নাও। মাইসা দ্বিতীয়বার কিছু বলার সাহস পায় না। ওনাকে মাইসা খুব ভয় পায়। এই বাড়ির গিন্নি উনি, যদিও মাইসাকে ভালোবাসে, তারপরেও ভয়। যদি কখনো বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কোথায় যাবে সে? মাইসা দুধটুকু খেয়ে নেয়। রেহেনা অগোচরে হাসে। মায়ায় পড়ে গেছে মেয়েটার ওপর। কফির মগটা রিয়াদকে দিয়ে রেস্ট নাও গিয়ে। আমার হাত জোড়া, যেতে পারছি না। মাইসা মাথা নাড়িয়ে কফির মগটা হাতে তুলে নেয়। এই বাড়িতে আসার পর থেকে মাইসার জামা কাপড়ের সংখ্যা বেড়ে গিয়েছে। শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ পরা শুরু করেছে। এইসব অবশ্যই আমিনুল ইসলাম এনে দিয়েছে, তবে রিয়াদের পছন্দ করা প্রতিটা ড্রেস সেটা মাইসার জানা। দোতলার দ্বিতীয় কামরা রিয়াদের। এই 6 দিনে কখনোই রিয়াদের রুমে ঢুকেনি মাইসা। ঢোকার কোনো কারণও ছিল না। দরজার সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ ইতস্তত বোধ করতে থাকে। শত হোক রিয়াদ ছেলে মানুষ,
মাথার ঘোমটা আরও একটু টেনে দরজায় টোকা দেয়। ভেতর থেকে কোনো শব্দ আসে না। ভেতরে আসবো? তোমার জন্য কফি পাঠিয়েছে আন্টি। এবারও কোনো শব্দ আসে না। মাইসা বুকে সাহস জমিয়ে দরজা ধাক্কা দেয়, সাথে সাথেই খুলে যায়। ভেতরে ঢুকে পড়ে মাইসা। বিছানায় উপুর হয়ে শুয়ে আছে রিয়াদ, কোমর অবধি কম্বল টানা, পেশিবহুল ফর্সা পিঠ দেখা যাচ্ছে। দৃষ্টি সরিয়ে ফেলে মাইসা। খাটের পাশে থাকা ছোট্ট টেবিলে কফির মগ রাখে। বুঝতে পারে রিয়াদ গভীর ঘুমে আচ্ছন্ন। কফিটা নিয়ে যাবে কি না দোটানায় পড়ে যায় মাইসা। রেখে গেলে রিয়াদ জেগে উঠতে উঠতে ঠান্ডা হয়ে যাবে। এইসব চিন্তা করে কফির মগে হাত দিতে যেতেই একটা গভীর নেশালো কণ্ঠস্বর ভেসে আসে মাইসার কানে। আমাকে ভালোবাসতে দেবে মাইসা? তোমার সাথে বাঁচার অনুমতি দিবে? ট্রাস্ট মি, কখনো কষ্ট দিব না। বুক কেঁপে ওঠে মাইসার, হাত থেমে যায়। ধীর দৃষ্টিতে তাকায় রিয়াদের পানে। রিয়াদ বসে পড়েছে ইতিমধ্যে। চোখ দুটো অন্যরকম লাগছে। উস্কো খুস্কো চুল। ড্রিঙ্ক করে ফিরেছিল রাতে এবং এখনও তার প্রভাব কাটেনি। বিচক্ষণ মাইসা ঠিক বুঝতে পারে নেশা করেছো কেন। আঙ্কেল দেখলে কতটা কষ্ট পাবে। নরম গলায় বলে মাইসা। রিয়াদ মাথা নুইয়ে ফেলে। তুমি আমার সাথে একটু ভালো করে কথা বললে আমি আর কখনোই ড্রিঙ্ক করব না। দীর্ঘশ্বাস ফেলে মাইসা। কথা রাখতে শিখো। তোমার অভাবে মরে গেলে কথা রেখে কি হবে? তোমাকেই তো পাবো না। এরকম কথা বললে আমি চলে যাব এই বাড়ি থেকে। দুর্বল ভেবো না, কড়া গলায় বলে ওঠে মাইসা। ভয়ে মুখখানা চুপসে যায় রিয়াদের। চোখে পানি টলমল করে ওঠে। আমি আর কখনো এইসব বলবো না। তুমি থেকে যাও প্লিজ। তোমাকে দেখেও এক অদ্ভুত শান্তি পাই আমি। আর এক মুহূর্তও দাঁড়াই না মাইসা। চলে যায় রিয়াদের রুম থেকে। রিয়াদ ফুপিয়ে কেঁদে ওঠে। পুরুষ মানুষ সহজে কাঁদে না, কিন্তু রিয়াদ কাঁদে। কষ্ট পেলে সে কান্না আটকে রাখতে পারে না। রাতে বাজে স্বপ্ন দেখেছে। সে দেখেছে মাইসা হারিয়ে যাচ্ছে। মাইসা, রিয়াদ এবং ছোট্ট পরী তিনজনে ঘুরতে গিয়েছে। হঠাৎ কোথায় থেকে সিহাব এসে নিয়ে যায় মাইসাকে। একাই পড়ে রয় রিয়াদ এবং ছোট্ট পরী। পরীটা মা মা বলে কাঁদছে আর রিয়াদকে বলছে, পাপা মাকে এনে দাও। কিন্তু রিয়াদ মনেই করতে পারছে না সিহাব মাইসাকে কোথায় নিয়ে গিয়েছে। এক অদ্ভুত দেওয়াল রিয়াদকে বন্দি করে রেখেছে। ভাগ্য কখন কার বদলে যাবে কেউ বলতে পারবে না। কার সময় কখন পাল্টে যাবে টেরও পাবে না। এই যে শিরিন বেগম, দীর্ঘ 10 বছর যাবৎ নারী পাচার কাজে নিয়োজিত। অনেক টাকার মালিক হয়েছেন। ছেলে মেয়ে কিংবা নিজের পেছনে একটা টাকাও ব্যয় করেননি। ছোটবেলা থেকে অভাবের সাথে লড়াই করতে করতে বড় হয়েছেন। বিয়ে করে স্বামীর বাড়িতে পা রেখেও অভাব দেখেছেন। জীবনে একটাই জেদ ছিল, টাকা দেখবে, এবং দেখেছেও টাকা। স্বামী এবং সন্তান নিয়ে আলাদা সংসার পেতেছেন। মজিবুরকে কখনোই তার পরিবারের কাছে যেতে দেয়নি। বলা বাহুল্য বউকে তিনি ভয় পায়। ছেলেকেও নিজের মতো তৈরি করে নিয়েছেন শিরিন। তবে ছেলে জানে না তার এই নারী পাচারের কেচ্ছা। এটা অবশ্যই শিরিন জানাতেও চায় না। ইভাকে নিয়ে বেরিয়েছিল শিরিন বেগম। উদ্দেশ্য ইভাকে দিয়ে আসবে তার আস্তানায়। এমনিতেই কখনোই ইভা আসতো না। শিরিন গয়না কিনে দেওয়ার লোভ দেখিয়েই নিয়ে যাচ্ছে। সিহাবকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে। এখন অবধি সিহাব একটা কথাও বলেনি। ডাক্তারের মতে উনি একদম ঠিক আছে এবং ইচ্ছে করেই কথা বলছে না। শহর পেরিয়ে গ্রামের রাস্তায় ঢুকে পড়ে অটোরিকশা। সন্ধ্যা ঘনিয়ে আসছে। এই দিকের পথঘাট একদম ফাঁকা। মানুষজনের চলাচল নেই বললেই চলে। যমুনা ব্রিজের ওপর দিয়ে অটোরিক্সা যাওয়ার সময় ইভা তার হাতে থাকা লুকোনো চাকুটা ঢুকিয়ে দেয় শিরিন বেগমের বুকে। শব্দ করে ওঠে শিরিন। থেমে যায় অটোরিক্সা। ড্রাইভার নেমে আসে এবং ইভার সাথে মিলে শিরিন বেগমের হাত পা বেঁধে গলা বরাবর ছুরি চালিয়ে নদীতে ফেলে দেয় শিরিন বেগমের দেহখানা। ঠোঁট মেলে হাসে ইভা। ড্রাইভারের সাথে হাত মেলায়। আমার শরীরে তোমারই রক্ত বইছে, ভুলে যাও কি করে? স্বার্থপরতা আমার রক্তে মিশে আছে। এবার তুমিও শান্তিতে থাকো এবং আমাকেও শান্তিতে থাকতে দাও।